সুপ্রিয় দর্শক, আজ জানাবো পশ্চিমবঙ্গ এবং দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত। শুরুতেই দেখে নিব সংবাদ শিরোনাম। 23 কোটি টাকার দুর্নীতি, 3 থেকে 0 গোলে এগিয়ে স্বতন্ত্র। যুবভারতীয় মামলায় সওয়াল জবাবে বিস্ফোরক তথ্য। বেলডাঙ্গায় বাবরি মসজিদের পিছনে মমতার মাথা, দিলীপ ঘোষ। আজ থেকে উত্তরবঙ্গে ভয়ঙ্কর খেলা, দক্ষিণবঙ্গ নিয়ে কি পূর্বাভাস, আবহাওয়ার খবর। জ্ঞানেশ্বরী কাণ্ডের নেপথ্যে কারা, ঝাড়গ্রামে দাঁড়িয়ে মমতাকে বিধে বিস্ফোরক শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, প্রতিবাদে সরব বিজেপি বিধায়ক অসীম সরকার। শুভেন্দুর নন্দীগ্রামে বড় ধাক্কা খেল বিজেপি, চওড়া হাসি হাসল তৃণমূল। জানুয়ারিতে বাড়তে চলেছে ডিএ ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, আর কোন ভাতা বাড়তে পারে? চমকে উঠবেন, শুনানিতে ডাক পড়তেই হিয়ারিং এ এসে যা করলেন শাহজাহানের বাংলাদেশি অনুগামী। বিএলওর পকেটে সুসাইড নোট, বাঁকুড়া স্কুল শিক্ষকের রহস্য মৃত্যু, নেপথ্যে কি নির্বাচনী কাজের অসহ্য চাপ। নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে দিল্লি যাচ্ছেন অভিষেক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। যুবভারতীয় কাণ্ডে স্বতন্ত্র দত্তের জামিনের আবেদন খারিজ করল আদালত। এদিনের মামলায় সরকারি আলিপুর আদালতে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সওয়াল করেন, যুবভারতীতে মেসিকে আনা নিয়ে প্রায় 23 কোটি টাকার দুর্নীতি হয়েছে। তার বক্তব্য, এই তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রায় 35,000 মানুষ টিকিট কেটেছিলেন, 19 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। সেদিনের অশান্তি বিশৃঙ্খলায় 2 কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছিল। স্বতন্ত্র জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবীর বক্তব্য, স্বতন্ত্র দত্ত খুব প্রভাবশালী ব্যক্তি, জামিন পেলে পালিয়ে যেতে পারেন স্বতন্ত্র, কারণ তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিখ্যাত ফুটবলারের সঙ্গে প্লেনে ওঠার মুহূর্তে ধরা হয়েছে। এত বড় ঘটনা ঘটার পরে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। তার বক্তব্য, যিনি মেসিকে এনে এত বড় অনুষ্ঠান করতে পারেন, তার প্রভাব কতটা সেটা বলার প্রয়োজন নেই। তিনি আদালতে যান, 12ই ডিসেম্বর চুক্তি হয়েছে। এদিকে খাবারের চুক্তি নভেম্বর মাসেই হয়ে গিয়েছিল, অর্থাৎ সরকারি দপ্তরের সঙ্গে চুক্তির আগেই খাবার পানীয় মাঠে ঢোকানোর চুক্তি হয়েছিল। সরকারি আইনজীবীর বক্তব্য, এই চুক্তির তারিখ থেকে স্পষ্ট হচ্ছে স্বতন্ত্র উদ্দেশ্য। এই মামলায় তদন্তে পুলিশে 21 জনের বয়ান রেকর্ড করেছে। পাল্টা স্বতন্ত্র দত্তের আইনজীবী সৌম্যজিৎ রাহার বক্তব্য, এটা পেশাদার সংস্থার অনুষ্ঠান, মূল উদ্দেশ্য বিশ্ববিখ্যাত ফুটবলারকে দেখানোর। প্রশাসন সহ সব বিভাগের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হয়েছিল। তার বক্তব্য, এই সংস্থা আগে আন্তর্জাতিক একাধিক এই ধরনের ইভেন্ট করেছে সফলতার সঙ্গে। এই সংস্থা তাদের পেশাদারিত্ব আগেই প্রমাণ করেছে। 7ই নভেম্বর বিধাননগর নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল বলেও আদালতে জানান তিনি। আদালতে তার সওয়াল, ঘটনা ঘটার পরে কিছু পরিস্থিতি তৈরি হয়, তদন্ত কমিটি তৈরি হয়েছে, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে তা জানানো হয়েছে। আয়োজক সংস্থার দিক থেকে কোনো নিয়ম ভঙ্গ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। আদালতে স্বতন্ত্র আইনজীবী জানান, দেশের সব জায়গায় স্বতন্ত্র দত্ত সংস্থা তাদের পেশাদারিত্ব প্রমাণ করেছে। ফুটবল লেজেন্ডকে নিয়ে অন্য রাজ্যে সফল অনুষ্ঠান হয়েছে। আমার মক্কেল 3 থেকে 0 গোলে এগিয়ে আছেন। মেসির ক্ষেত্রে জেট সিকিউরিটি দেওয়া হয়েছিল। তার বক্তব্য, গোয়েন্দা দপ্তরের তরফেও তদন্তে অশান্তির কোনো প্রমাণ মেলেনি। 22 কোটি ফ্রিজ করা হয়েছে। স্বতন্ত্র শরীরে একাধিক নানান জটিল রোগ রয়েছে বলেও আদালতে জানান তার আইনজীবী। এই প্রেক্ষিত তুলে ধরে তিনি বলেন, স্বতন্ত্র পালিয়ে যাবে না, আমার মক্কেল কোথাও পালিয়ে যাচ্ছিলেন না। যেহেতু বিখ্যাত ফুটবলারের জন্য রাজ্য অনুষ্ঠান ছিল তাই যাচ্ছিলেন। যদিও তদন্তের স্বার্থে স্বতন্ত্র জামিনের আবেদন খারিজ করে আদালত, তাকে ফের 9 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। স্বতন্ত্র দত্তের পক্ষের এক আইনজীবী বলেন, কলকাতার পর বাকি রাজ্যে মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ 3টি জায়গাতেই সাফল্যের সঙ্গে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই জন্যই বলা হয়েছে, আমরা 3 থেকে 0 গোলে এগিয়ে রয়েছি। দুর্নীতির যে অভিযোগ উঠছে সেগুলো সবই প্রমাণ সাপেক্ষ। একটা স্টেটমেন্ট দেওয়া মানেই তো সত্য নয়, প্রমাণ করতে হবে। আসছি পরবর্তী সংবাদে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দুর্গা অঙ্গন প্রকল্প ঘিরে জমি বিতর্ক নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে। এই বিতর্কে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, ভোটের অঙ্ক কষে একদিকে দুর্গা মন্দির নির্মাণের উদ্যোগ, অন্যদিকে মুসলিম ভোট পেতে বাবরি মসজিদের অনুকরণে স্থাপনা গড়ার পরিকল্পনা করা হয়েছে। দিলীপ ঘোষের কড়া মন্তব্য, বেলডাঙ্গায় বাবরি মসজিদের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কাজ করছে। দিলীপ ঘোষ বলেন, ভোট এলেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মকে সামনে এনে রাজনীতি করেন। কখনো হিন্দুদের মন থেকে দুর্গা মন্দির, আবার মুসলিমদের মন জোগাতে বাবরি মসজিদের মতো কিছু বানানোর চেষ্টা
চেষ্টা। এই দ্বিচারিতা বাংলার মানুষ এখন বুঝে গিয়েছে। তার দাবি, দুর্গা অঙ্গন প্রকল্পের নামে যে জমি নেওয়া হয়েছে সেই জমি নিয়ে একাধিক আইনি মামলা চলছে এবং বহু মানুষ এখনো ক্ষতিপূরণ পাননি। বিজেপি নেতার বক্তব্য অনুযায়ী বেলডাঙ্গার এই প্রকল্প নিয়ে স্থানীয় স্তরে ক্ষোভ ক্রমশ বাড়ছে। তিনি বলেন, অনেক পরিবার তাদের জমি হারিয়েছে কিন্তু সরকার ক্ষতিপূরণ দেয়নি, আদালতে মামলা চলছে। এই পরিস্থিতিতে কোনো ধর্মীয় বা সামাজিক প্রকল্প জোর করে চাপিয়ে দেওয়া অনৈতিক এবং বেআইনি। দিলীপ ঘোষের দাবি, আগে জমি সংক্রান্ত জটিলতা মেটানো উচিত, তারপর উন্নয়নের কথা বলা উচিত। তিনি আরো অভিযোগ করেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে পরিকল্পিতভাবে ধর্মীয় আবেগ উৎসকে দেয়, কখনো রামনবমী, কখনো দুর্গাপুজো, আবার কখনো সংখ্যালঘু তোষণের রাজনীতি। সবটাই ভোটের স্বার্থে, উন্নয়ন নয়। একমাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা, বলেন তিনি। বেলডাঙ্গায় দুর্গা অঙ্গন প্রকল্প ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই প্রকল্পে স্বচ্ছতার অভাব রয়েছে এবং জমি অধিগ্রহণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া মানা হয়নি। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ তুলেছেন, প্রশাসনের তরফে তাদের সঙ্গে কোনো রকম আলোচনাই করা হয়নি। ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবে কার্যকর হয়নি। দিলীপ ঘোষ আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে নিজেকে হিন্দুদের রক্ষক হিসেবে তুলে ধরতে যান, আবার অন্যদিকে মুসলিম ভোট ব্যাংক শক্ত করতে বাবরি মসজিদের প্রসঙ্গ টেনে আনছেন। এটা খুব বিপজ্জনক রাজনীতি। বাংলার সামাজিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। তার মতে এই ধরনের বক্তব্য ও প্রকল্প রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশে আঘাত করতে পারে। তৃণমূল কংগ্রেস অবশ্য বিজেপির এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। শাসক দলের একাংশ নেতার বক্তব্য, দুর্গা অঙ্গন প্রকল্প মূলত সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নের জন্য এবং এর সঙ্গে কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য জড়িত নেই। তাদের দাবি, বিজেপি ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে ধর্মীয় রং দিয়ে উত্তেজনা ছড়াতে চাইছে। আসছি পরবর্তী সংবাদে। ভরপুর শীতের আমেজে শেষ হবে 2025, এমনই আপডেট দিল আবহাওয়া দপ্তর। তবে তারপর কিছুটা পরিবর্তন আসবে আবহাওয়ায়। নতুন বছরের শুরু থেকে কিছুটা ঊর্ধ্বমুখী হবে রাজ্যের তাপমাত্রা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে চড়বে পারদ। ফের হবে শীতের জোরসে কামড়। ফের কবে শীতে জোরসে কামড়, জানুন আপডেট। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না আগামী 4 দিন, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট অব্যাহত থাকবে, তবে তারপর ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়বে। 1 তারিখ থেকে চড়বে পারদ। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতে তাপমাত্রা চড়বে, কিছুটা হলেও কমবে শীতের অনুভূতি। এবারেও শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নতুন বছরের শুরুতে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। পূর্বাভাস বলছে 31শে ডিসেম্বর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। পারদ চড়লে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। নতুন বছরের শুরুতে সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, তবে তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ যে খুব একটা কমবে তেমনটা নয়। রাজ্য জুড়ে উত্তরে হাওয়ার দাপট অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গে আগামী 7 দিন আবহাওয়া শুষ্ক থাকবে, কোথাও বৃষ্টি হবে না। আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনায় সতর্কতা জারি রয়েছে আগামী 3 থেকে 4 দিন। কোথাও কোথাও দৃশ্যমানতা 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উত্তরবঙ্গে বিরাট দাপট দেখাচ্ছে শীত। ভয়ঙ্কর কুয়াশার দাপট রয়েছে অধিকাংশ জেলায়। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। এইসব জেলাগুলিতে দিনভর আংশিক মেঘলা আকাশ ও কুয়াশার সম্ভাবনা। আগামী 7 দিন উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা কোথাও সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আসছি পরবর্তী সংবাদে। ঝাড়গ্রামের পরিবর্তন সংকল্প সভা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তার নিশানায় ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের নাশকতা থেকে শুরু করে বর্তমান পুলিশ প্রশাসন ও ছত্রধর মাহাতোর ভূমিকা। শুভেন্দু স্পষ্ট ভাষায় দাবি করেন, গত 1 দশক জঙ্গল মহলে সাধারণ মানুষের কোনো আসল পরিবর্তন হয়নি, বরং দুর্নীতির শিকড় আরো গভীরে পৌঁছেছে। এদিনের সভায় শুভেন্দু অধিকারীর ভাষণে উঠে আসে 2010 সালে সেই ভয়াবহ জ্ঞানেশ্বরী কাণ্ড। তার অভিযোগ, ওই নাশকতার মামলা এবং তার বিচার প্রক্রিয়া নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। একই সঙ্গে ছাত্রধর মাহাতোর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, জঙ্গল মহলে মাওবাদী আন্দোলনের সময়কার বহু রহস্যের চাবিকাঠি বর্তমান শাসক দলের কাছে মানুষের হাতেই রয়েছে। কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েলকে নিয়েও সরব হন তিনি। শুভেন্দুর মতে, পুলিশ প্রশাসনের একাংশকে ব্যবহার করে রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। কেন তিনি বললেন জঙ্গল মহলে পরিবর্তন হয়নি? শুভেন্দুর ব্যাখ্যা অনুযায়ী জঙ্গল মহলের যুবকরা আজও কর্মহীন। আদিবাসীদের পাট্টা ও অধিকারের লড়াই এখনো অধরা। যে পরিবর্তনের স্লোগান দিয়ে 2011 সালে ক্ষমতা দখল করেছিল তৃণমূল, তা আসলে ব্যক্তি স্বার্থের পরিবর্তনে পরিণত হয়েছে। এই ভাষাতে তৃণমূল নেত্রীকে আক্রমণ শানান তিনি। এই সভা থেকে আগামী দিনে জঙ্গল মহলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা। আসছি পরবর্তী সংবাদে। সমাজ মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্ট, সেই ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক কবি আল অসীম সরকার। মুখ্যমন্ত্রীকে বিয়ে করার কুপ্রস্তাব দিয়ে সমাজ মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট করেন এক মুসলিম ব্যক্তি। ওই পোস্ট ঝড়ের গতিতে সমাজ মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্ট, সেই ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক কবি আল অসীম সরকার। মুখ্যমন্ত্রীকে বিয়ে করার কুপ্রস্তাব দিয়ে সমাজ মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট করেন এক মুসলিম ব্যক্তি। ওই পোস্ট
ঝড়ের গতিতে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরে এবার প্রতিবাদে সরব হলেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। বিজেপি বিধায়ক দাবি করেছেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু সবার আগে আমরা মানুষ। তিনি একজন নারী, তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। তাকে নিয়ে কুরুচিকর মন্তব্য কখনোই মেনে নেওয়া সম্ভব না। তিনি আরো বলেন, তবে আমি আশা করেছিলাম এই পোস্টের বিরোধিতায় তার নিজের রাজনৈতিক দলের কর্মীরা এবং নেতৃত্বরা সরব হবেন, কিন্তু এমন কিছু দেখা গেল না। কেউ একটা প্রতিবাদ করলো না। আমার মনে হয়েছে তাই আমি প্রতিবাদ করেছি এবং আগামী দিনেও এরকম অনৈতিক কাজের প্রতিবাদ করব। যদিও এই প্রসঙ্গে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি চঞ্চল দেবনাথ বলেন, বিজেপি বিধায়ক অসীম সরকার যদি মন থেকে কথা বলে থাকেন, আমারও তার সঙ্গে সহমত পোষণ করছে। যে মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছে সে অশিক্ষিত, বয়সে অনেক ছোট, তার কথা আমরা ধরছি না। কিন্তু এরপরেও অসীম সরকারের বিরুদ্ধে সৌজন্যের আড়ালে রাজনৈতিক আক্রমণ করার অভিযোগ তুলে তিনি বলেন, কিন্তু অসীম সরকারের বক্তব্যে রাজনীতির গন্ধ রয়েছে। তার প্রশ্ন, তাদের দলের একজন অধ্যাপক, প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলেন এবং লোকসভায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিম দা বলেন। তখনও যদি এরকম প্রতিবাদ হতো তাহলে বোঝা যেত। তাই বলছি, অসীম সরকারের বক্তব্যতে রাজনীতি রয়েছে। আসছি পরবর্তী সংবাদে। ভোট আসতে শুরু হয়ে গিয়েছে একদল থেকে অন্য দলে ছাপাছাপি। এটা প্রতিবারই হয়ে থাকে, তবে দলবদল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন না রাজ্য রাজনীতির হেভিওয়েট নেতা মন্ত্রীদের গড়ে হয়। ঠিক যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে কার্যত শক্তি বাড়িয়ে দিল তৃণমূল। কেন? আসলে নন্দীগ্রামে সদলে তৃণমূলে যোগদান করলেন বিজেপির আদি কর্মীরা, যার জেরে রাজনৈতিক চর্চা এখন তুঙ্গে। রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম 2 ব্লকের কমিউনিটি হলে খোদামবাড়ি 2 অঞ্চল তৃণমূলের কর্মসূচি ছিল। সেখানে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিত রায় বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বিজেপি ছেড়ে এদিন প্রায় 40 জন আদি বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের জেলা সভাপতি বলেন, 7 মাস দায়িত্বে এসেছি আমি, এই কমিউনিটি হলে 3 বার সভা করেছি। প্রতিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন লোকজন। এখনো পর্যন্ত প্রায় 500 কর্মী বিজেপি ছেড়ে এসেছেন। আদি বিজেপি কর্মীরা মর্যাদা না পেয়ে ক্ষুব্ধ, তাদের দলে স্বাগত জানাচ্ছি আমরা। যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতেই নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। পাল্টা বিজেপি নেতৃত্বের দাবি, যারা যোগদান করেছে তারা কেউ বিজেপি কর্মী নয়। তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করেছে। যোগদানকারী বিজেপি কর্মী শম্ভু দাস বলেন, বিজেপি যা উন্নয়নমূলক কাজ করবে বলেছিল তা একটুও দেখতে পাইনি। আগে তৃণমূলই করতাম, বিজেপির এই সব কার্যকলাপ দেখে ফের যোগদান করলাম তৃণমূলে। সভাপতি নন্দীগ্রাম মন্ডল 4 বিজেপি নেতা সমিত সুতে বলেন, এরা কেউ বিজেপি কর্মী নয়, কারণ এরাই সমিতিতে তৃণমূলের প্রার্থী ছিল, হেরেছে তাই ওইখানে গেছে। আসছি পরবর্তী সংবাদে। 1 জানুয়ারি 2026 থেকে বাংলা সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা, লক্ষ্মীর ভান্ডার ও বিভিন্ন সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধির সম্ভাবনা। বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে মহিলাদের 25 বছর হলে প্রতি মাসে 1000 থেকে 1200 টাকা দেওয়া হয়। এছাড়া 60 বছর বয়স হলে বয়স্ক ভাতার টাকা দেওয়া হয়। তাই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পেলে উপকৃত হবেন রাজ্যের কোটি কোটি মহিলা। অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রশাসনিক কাজ করে থাকেন। রাজ্যের সমস্ত শিক্ষকেরা ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলেন, কিন্তু তারাই নাকি ন্যায্য বেতন পাচ্ছেন না। এ নিয়ে 2016 সাল থেকে মামলা হয়েছে, যাতে আদালত রায় দিয়েছে সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। তবে বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টে রায়দানের অপেক্ষায়। আর এরই মধ্যে কি আদৌ ডিএ দেবে রাজ্য সরকার? এই প্রশ্ন রয়েছে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীদের মধ্যে। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি সুখবর পাওয়া গেছে। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা পান। নতুন প্রস্তাব অনুযায়ী এই অঙ্ক 200 থেকে 500 টাকা পর্যন্ত বাড়তে পারে। আগামী জানুয়ারি 2026 থেকে এই প্রকল্পের মাসিক ভাতা বৃদ্ধি পেতে পারে। তবে এই খবরের কোনো সরকারি ভিত্তি নেই, এটি হতেও পারে আবার নাও পারে। এই ভাতা বৃদ্ধি পেলে রাজ্যের প্রায় 2 কোটিরও বেশি উপকারভোগী মহিলা এতে উপকৃত হবেন। তবে মনে রাখবেন, এটা কিন্তু এখনো নিশ্চিত নয়।